বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুপুরে ইন্ডেক্স বা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিতে গিয়ে আমি বলছিলাম বিএনআইসিএল এর একটা নতুন অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, বিএনআইসিএল এর নতুন অ্যানালিসিসটা দেওয়ার চেষ্টা করব। মানেটা কি? মানে হচ্ছে বিএনআইসিএল এর একটা অ্যানালিসিস দিব, সেটা হবে লং টার্ম অ্যানালিসিস। এটা হলো মূল কথা। আমি তো এতদিন যা দিছি শর্ট টার্ম অথবা মিড টার্ম। বিএনআইসিএল আমি 90 পর্যন্ত দিছিলাম, আবার 93 দিছিলাম, দুইটা রেজিস্ট্যান্স দিছিলাম। এগুলো সে একটা পর্যায়ে 90 থেকে ক্রস করে 93 পার হয়ে উঠে চলে আসছে। এখন এই যে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, শুরুতেই কিন্তু আপনি বলে দিতে পারেন না যে লং টার্ম অ্যানালিসিস দিয়ে দিতে পারেন না। দিয়ে দিতে পারেন, তাহলে পাবলিক ধরা খেয়ে যাবে। তো সব আইটেম তো আর বিএনআইসিএল এর মতো ক্যালকুলেশন নিয়ে আগায় না, মেজারমেন্ট নিয়ে আগায় না। তো সেক্ষেত্রে বিএনআইসিএল এর সাফল্য ওখানেই। বিএনআইসিএল টানা উঠতেছে, আপনারা দেখেন, কিন্তু এশিয়া ইন্স্যুরেন্স উঠতে গিয়ে ভরকাই গেছে। হ্যাঁ, এখনও উঠতে পারে না। এশিয়া প্যাসিফিক থেমে গেছে। তো এই পায়োনিয়ারও থেমে গেছে। তো এরকম এক একজনের এক এক মেজারমেন্ট, এক এক প্যাটার্ন, এক এক ক্যালকুলেশন, এক এক হিসাব। সেভাবে তারা মুভ করে, তারা মুভ করায়। এদিকে প্রাইম বিজিআইসির মতো শেয়ার এখনও উঠতেই পারে নাই। ওইখান দিয়ে শিকদার দারুণ বুলিশ। হ্যাঁ, সোনার বাংলা ইন্স্যুরেন্স দারুণ বুলিশ, অনেক বড় গেইন হয়ে গেছে সোনার বাংলা, প্রায় ভালো একটা গেইন দিয়েছে। তো এই জন্য সব শেয়ারকে আপনি অ্যাডভান্স বলতে পারবেন না। এখনও দেখেন রিলায়েন্স বাড়তেছে, রিলায়েন্স ভালো করবে বলছে, এটা ঠিক আছে। এখনও দেখেন এই গ্রিন ডেল্টা এখনও ওইভাবে পারে নাই, যার যার হিসাব থেকে, যার যার মেথড থেকে, যার যার প্যাটার্ন থেকে, যার যার ক্যালকুলেশন থেকে। সবচেয়ে বড় হচ্ছে ক্যালকুলেশন। তো বিএনআইসিএল এর এই ক্যালকুলেশন ধরতে পারি নাই, কারণ এই ধরার আর চেষ্টাও করি নাই। 90 যখন ক্রস করছে আর চেষ্টা করি নাই। তো আজকে ভাবলাম বিএনআইসিএল এর একটা লং টার্ম অ্যানালিসিস দিই, কারণ বিএনআইসিএল এখন লং টার্মের দিকে চলে যাচ্ছে, অলরেডি চলে গেছে। বিএনআইসিএল এর আসেন এখন দেখি, বিএনআইসিএল এর এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু এই রেজিস্ট্যান্সও বিএনআইসিএল এর বর্তমান মেজারমেন্ট বলতেছে, বর্তমান ক্যালকুলেশন বলতেছে যে বিএনআইসিএলকে এখানেও থামতে হবে না। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ বিএনআইসিএল হিসেব করে আগাচ্ছে এবং স্মুথলি আগানোর জন্য যেই ক্যালকুলেশন করতে হবে সেই ক্যালকুলেশনে আগাচ্ছে। তাকে তার ইন্ডিকেটর অসিলেটরগুলো সাপোর্ট দিচ্ছে, বা ইন্ডিকেটর অসিলেটরকে ওকে করে সে আগাচ্ছে। সব হিসাবকে মিলিয়ে সে আগাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি বিএনআইসিএল এর একটা লং টার্ম অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। এটা আমার কাছে অ্যাচিভেবল, রিচেবল মনে হচ্ছে বলেই চেষ্টা করতেছি। ভাববেন না যে এমনিই দিচ্ছি, বা এমনি তো দেওয়া যাবে না, কারণ আমি তো বলছি আপনাদেরকে, যেতে পারবে মনে করি সেটাকেই দিই। কিন্তু যেতে পারা না পারা বাজারের বিষয়, বাজার বুঝবে। কিন্তু আমার অ্যানালিসিসে, আমার মেজারমেন্টে যদি যেতে পারার মতো মনে করি, তাইলে আমি অ্যানালিসিস দিই। সেটাও ক্যালকুলেশন বেস, সেটাও মেজারমেন্ট বেস। এই যে আজকে একটা প্যারামাউন্টে অ্যানালিসিস দিলাম, সেটা কিন্তু একদম শর্ট টার্ম। দেখেন, প্যারামাউন্টকে আমার অ্যানালিসিস দেওয়ার কথা 150 টাকা। আমি যদি এখন 150 টাকার অ্যানালিসিস দিই প্যারামাউন্টের, তাহলে লোকজন আমাকে কি বলবে বলেন? যদি আমি লং টার্ম অ্যানালিসিস দিই প্যারামাউন্ট 150 টাকা, আর যদি আমি শর্ট টার্ম অ্যানালিসিস দিই তাহলে 76 টাকা। ব্যাপারটা বোঝেন। এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস জটিল, টেকনিক্যাল অ্যানালিসিস ইন্টারেস্টিং, টেকনিক্যাল অ্যানালিসিস রিলেটিভ, আপেক্ষিক। আপনাকে প্রথমে আগে দেখতে হবে প্যারামাউন্টটাকে 90 টাকার টার্গেটে যায় কি না। কারণ আমি 90 বা 93 টাকার একটা অ্যানালিসিস দিছি, যেটা রিজনেবল, যেটা বেসিক্যালি যেটা শর্ট টার্ম অথবা মিড টার্ম। কিন্তু তার আগেও রেজিস্ট্যান্স আছে, যেরকম 76 টাকা, তারপরে 90 টাকা বা 92 টাকা, 94 টাকা, এরকম। তো প্যারামাউন্টেরও বড় টার্গেট আছে, এশিয়া প্যাসিফিকেরও বড় টার্গেট আছে, বিএনআইসিএলেরও বড় টার্গেট আছে, আরও অনেক শেয়ার আছে। এশিয়া ইন্স্যুরেন্সের বড় টার্গেট আছে, সেগুলো তো আর প্রথমে দেওয়া যাবে না। এখন দেখতেছি বিএনআইসিএল যখন একটা লিমিট ক্রস করে ফেলছে, এখন আজকে একটু চেষ্টা করে দেখি বিএনআইসিএলের টার্গেট বা রেজিস্ট্যান্স কত হবে।
বিএনআইসিএল একটা সাপোর্ট হচ্ছে 12 টাকা লেভেল থেকে, হ্যাঁ, আরেকটা সাপোর্ট হচ্ছে 35 টাকা লেভেল থেকে। আসেন এখন বিএনআইসিএল এর অ্যানালিসিসটা আমরা দেখার চেষ্টা করি। বিএনআইসিএল এর একটা টার্গেট হচ্ছে, এখন নতুন টার্গেট হচ্ছে 200 টাকা, 200 টাকা বা 190 টাকা, এই লেভেলটা 195 টাকা বা 200 টাকা। আমি অ্যাজ পার টেকনিক্যাল মেজারমেন্ট বলতেছি, এটা কোনো ধরনের ইনফ্লুয়েন্স, কোনো ধরনের প্ররোচনা, কোনো ধরনের প্রলুব্ধকরণ ইত্যাদির বাইরে থেকে আপনারা বুঝতে হবে। তাহলে বিএনআইসিএল একটা রেজিস্ট্যান্স হচ্ছে 175 বা 74, এই লেভেলটা, আরেকটা হচ্ছে 199, 98 বা 96, এই লেভেলটা, এইটা একটা রেজিস্ট্যান্স। এরপরে বিএনআইসিএল যদি 161.8 যায় তাহলে তো আর কথা নাই, সেটা এখন আর বলবো না আমি, সেটার দরকার নেই আমার এই রেজিস্ট্যান্সই এখন বিএনআইসিএল এর এনাফ, 196 বা 198 টাকা অ্যাজ পার দিস মেজারমেন্ট, অ্যান্ড ইটস এ কোয়াইট ওকে মেজারমেন্ট অ্যান্ড রুলস অফ টেকনিক্যাল অ্যানালিসিস। হ্যাঁ, দিস মেজারমেন্ট ইজ 100% বেসড অন টেকনিক্যাল অ্যানালিসিস, বাট যাওয়া না যাওয়া এটা মার্কেটের ব্যাপার। আমার মেজারমেন্টটা ওকে আছে কিনা, ক্যালকুলেশনটা ওকে আছে কিনা, টার্গেট রেজিস্ট্যান্স দেখানোটা ওকে আছে কিনা, সেটা হচ্ছে ভাইটাল। মার্কেট নিতেও পারে, নাও নিতে পারে, এখন মার্কেট তো নিচ্ছে, নেওয়াতে আমি এখন বিএনআইসিএল এর লং টার্ম অ্যানালিসিস দিচ্ছি। এখানে একটা মজার কথা বলি, বিএনআইসিএল এর কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। বিএনআইসিএল যদি এই রেজিস্ট্যান্সটাকে অগ্রাহ্য করে তাহলে বিষয়টা কিন্তু একটু সারপ্রাইজিং হবে এবং বিষয়টা সত্যি একদম ভেরি বুলিশ ব্যাপার হবে। 121 টাকা লেভেলে বিএনআইসিএল এর একটা রেজিস্ট্যান্স আছে, যেটা হলো 1.618 লেভেল, 0.618 লেভেল ফিবোনাসি। এটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স। এটাকে এই ধরনের মুভমেন্টে, টানা মুভমেন্টে অনেক ক্ষেত্রে অনার করে বা অনার করতে হয় প্রাইসকে। আশা করি বুঝতে পেরেছেন। সেটা কত? 120। কিন্তু এখানে যে থামবে সেরকম কোনো সিগন্যাল আমি দেখতেছি না। আমি যেরকম বলি মাঝে মাঝে যে এই লেভেলে গিয়ে থামতে পারে, এখানে গিয়ে রেজিস্ট্যান্স হয়, এই রেজিস্ট্যান্স পার করার সম্ভাবনা কম, এটা আমি এক্ষেত্রে কিন্তু বলতে পারতেছি না। 120 আমি ফিবোনাসি দিয়ে দেখালেও কিন্তু আমি 120 এ থামার বিষয়টা আমার অ্যানালিসিসে ধরা পড়তেছে না। আমি সিস্টেম অনুযায়ী দেখাচ্ছি, কারণ এটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স, যেটা ফিবোনাসি গোল্ডেন রেশিও 0.618 লেভেল। এরপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে 143, এটা ভাইটাল না। এরপরে একটা রেজিস্ট্যান্স আছে 175, যেটা লাস্ট টপ, এবং ফাইনাল টার্গেট হচ্ছে মিনিমাম 196 বা 200 টাকা লেভেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালিসিস অফ বিএনআইসিএল। এই অ্যানালিসিস দিতে পারাটাও একটা মজার ব্যাপার। ইন্স্যুরেন্স যে এই ধরনের মুভ করবে আমি নিজে এভাবে ভাবি নাই, এত তাড়াতাড়ি বিএনআইসিএল এই লেভেলে যাবে। আমি সর্বোচ্চ 93 গিয়ে কারেকশান হবে আশা করছিলাম, কিন্তু এমনভাবে সে ম্যানেজ করছে, সারপ্রাইজিং এবং এক্সেপশনাল। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে বিএনআইসিএল এর টেকনিক্যাল অ্যানালিসিস ফর দ্য পিরিয়ড অফ লং টার্ম। একটা রেজিস্ট্যান্স আছে 120 লেভেলে, তারপরে 143, তারপরে 175-76, তারপরে 196 বা 200 লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। এখানে শেষ করছি। আজকে বলছিলাম একটা ক্লাসের মধ্যে একটা আলোচনাতে যে আজকে চেষ্টা করব দেখি বিএনআইসিএল এর লং টার্ম অ্যানালিসিস দেওয়া যায় কিনা। আবার দেখেন, আপনি যদি বিএনআইসিএলকে এক্সাম্পল ভাবেন তাহলে কিন্তু এটা রং হবে। কারণ রং হবে কেন? অনেকে মনে করে যে বিএনআইসিএল গেছে, আরেকটা যাবে, সব একই রকম করবে। এইটা ভুল। যার যার মেরিটস ডিমেরিটস অনুযায়ী যাবে। বিএনআইসিএল দেখছেন প্রায় কত ভালো একটা ইপিএস দিয়ে বসে আছে বিএনআইসিএল এর মতো কোম্পানি, কারণ সে লং টার্গেট ওরিয়েন্টেড। তার পি রেশিও সহ তার একটা
ওয়েল বেসড না থাকলে সে বড় প্রাইস গেইন করবে না, করতে পারবে না, সমালোচনা হবে, সারপ্রাইজিং হবে। তো সব মিলে বিএনআইসিএল আগে গেছে ঠিক আছে, আগে কিন্তু এত ইপিএস ছিল না। আমার যতটুকু মেমোরিতে আসতেছে বিএনআইসিএল আমি 18 টাকার সময় আমি অ্যানালাইসিস দিছি, এবং 18-র সময় অ্যানালাইসিস দিছি সেটা 40 টাকার মতো। এত বড় টাকা যাওয়ার অ্যানালাইসিস দিনে আমি নিজেও কিনছিলাম বিএনআইসিএল 18 টাকায়। আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো। তো সবাই ভালো থাকবেন, শেষ করলাম, ধন্যবাদ। বিএনআইসিএল এর এটা একটা লং টাইম অ্যানালাইসিস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।